আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশে পুশ ইন করছে ভারত। চপেটাঘাতের এখনই সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এই তো সেদিনও দুজনকে সীমান্তে হত্যা করল ভারতের বিএসএফ। প্রতিদিনই পুশ ইন করছে তাদের দেশেরই মুসলিম নাগরিকদের এই বাংলাদেশে। অভিযোগ করে বলছে তারা অবৈধ অভিবাসী। আন্তর্জাতিক নিয়ম ও আইন অমান্য করে ওরা যা করছে তাতে ওদেরকে শায়েস্তা করার সময় এখনো বিপ্লবীরা আছে। প্রচণ্ড চপেটাঘাত ওই ভারত, লীগ ও মোদিকে না দিলে তারা বোধ করি সোজা হবে না। একটা মূর্খ জগদ্দল রাষ্ট্রপ্রধান ভারতের মতো ইসলামী ঐতিহ্যের দেশটাকে হিন্দু মৌলবাদী রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে, তাই ভাবে অন্য ধর্মের লোকদের নাস্তানাবুদ করবে। তা তো আমরা হতে দেব না। এখানে সভ্য ভদ্র হিন্দু সম্প্রদায় আমাদের ভাই হলেও মোদির নেতৃত্বে মৌলবাদী হিন্দুরা নিঃসন্দেহে অপরাধী। কারণ তারা সে দেশে ধর্ম পালন, গরু ইস্যুতে কথায় কথায় মুসলমানদেরকে নির্মমভাবে, অন্যায়ভাবে, আইন বহির্ভূতভাবে হত্যা করছে এবং লাশের ওপর হাসিনার মতো করে নৃত্য করছে। এসব নিয়ে সোচ্চার হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যন্ত, কিন্তু মোদির কানে যেন তা পৌঁছাচ্ছে না। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে ভারতীয় বাঙালি মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। পাশাপাশি পুশ ইন বন্ধ করা উচিত বলে জানিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থাটি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো বাঙালি মুসলিমদের অনেকেই ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর নাগরিক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পুশ ইন করেছে মোদী সরকার। 2025 সালের মে মাস থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই বিতাড়ন প্রক্রিয়া আরও জোরদার করেছে। সংস্থাটি বলছে, ভারতের শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যের আগুনে ঘি ঢালছে। এমনকি যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারাও বাদ পড়ছেন না। হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, বাঙালি মুসলিমদের যথেচ্ছভাবে দেশ থেকে বের করে দিয়ে বৈষম্য উস্কে দিচ্ছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। এমনকি এদের মধ্যে অনেক ভারতীয় নাগরিকরাও রয়েছেন। ইলেইন পিয়ারসন আরও বলেন, ভারত সরকারের দাবি তারা অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করছে, তা বিশ্বাসযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে যথাযথ প্রক্রিয়া, সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড উপেক্ষা করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মোদী সরকার মুসলিমদের হয়রানি শুরু করে গত এপ্রিলে, যখন ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র হামলায় 25 জন পর্যটক এবং একজন গাইড নিহত হয়। পুলিশ তাদের নাগরিকত্ব অস্বীকার করে তাদের ফোন, পরিচয়পত্র, নথি বাজেয়াপ্ত করে, যার ফলে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। আটককৃতদের অনেকে জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অর্থাৎ বিএসএফ এর কর্মকর্তা তাদের হুমকি দিয়েছেন এবং নির্যাতন করেছেন। কিছু ক্ষেত্রে বন্দুকের মুখে তাদের সীমান্ত পাড়ি দিতে বাধ্য করেছেন। এখন পর্যন্ত দেশ থেকে বের করে দেওয়া লোকজনের কোনো সরকারি হিসাব দেয়নি ভারত সরকার। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, গত 7 মে থেকে 15 জুনের মধ্যে ভারত থেকে 1,500-এর বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারতের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন ও নাগরিক অধিকার সুরক্ষাকারী চুক্তির পরিপন্থী। যে কাউকে দেশ থেকে বের করে দেওয়ার আগে তাকে কারণ জানানোর অধিকার, আইনজীবীর সহায়তা ও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়া বাধ্যতামূলক। চলতি বছরের প্রথমার্ধে ভারত যে অন্তত বেশ কয়েক হাজার সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীকে গোপনে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বা পুশ ইন করেছে, এই তথ্যের স্বীকৃতি মিলেছে দুই দেশেই নানা সূত্র থেকে।
পাশাপাশি বেশ কিছু রোহিঙ্গা মুসলিমকেও ভারতীয় নৌবাহিনীর জাহাজ আন্দামান সাগরে নামিয়ে দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে যেতে নির্দেশ দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ভারত যে এই পদক্ষেপগুলো নিচ্ছে সব ধরনের আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও সনদ লঙ্ঘন করে, বিশেষজ্ঞরা সবাই প্রায় তা নিয়ে একমত। এমনকি ভারতের নিজস্ব আইনকানুন বা সংবিধানও এক্ষেত্রে মানার কোনো অভিপ্রায় দেখা যাচ্ছে না সরকারের তরফে। মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে যারা কাজ করেন তারা অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে জোর করে অন্য দেশে ঠেলে দেওয়ার এই ধরনের ঘটনা বা পুশিন ভারত যে এই প্রথম শুরু করলো তা নয়, কিন্তু আগে বিচ্ছিন্নভাবে হলেও এই প্রথম এটাকে একটা ব্যাপক জাতীয় স্তরে স্ট্র্যাটেজি বা কৌশল হিসেবে অনুসরণ করা হচ্ছে। এই কৌশলের অংশ হিসেবে দিল্লি, রাজস্থান, জম্মু, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা বা কর্ণাটকের মতো বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষী মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ হলেই ঢালাওভাবে আটক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ বা আসামের মতো রাজ্যে। গত ৩রা জুলাইও বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ এয়ারক্রাফট এরকম ২৫০ জন নারী পুরুষকে গুজরাটের ভাদোদরা থেকে এয়ারলিফট করে উত্তর পূর্ব ভারতে এনে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বলে ভারতীয় মিডিয়া রিপোর্ট করেছে। এদেরও পুশিন করা হয়েছে ইতোমধ্যেই, অথবা হবে যে কোনো দিন। অনেকটা যেন ভারত সরকার এই লোকগুলোকে সোজা কিডন্যাপ করে বর্ডারে নিয়ে এসে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়ে যাচ্ছে, বলছিলেন দিল্লিতে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবি নায়ার। অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে যে নিজস্ব রীতিনীতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, সেটাও দিল্লি যে এখানে মানার কোনো ধারছে না তা একেবারেই পরিষ্কার। আর সেটা করাও হচ্ছে বেশ খোলাখুলি। গোটা অপারেশন নিয়ে খুব একটা লুকোছাপাও যে আছে তাও নয়। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ আইন ভেঙেও ভারত কেন আর কিভাবে এই বিতর্কিত পুশ ইন স্ট্র্যাটেজি লাগাতার চালিয়ে যাচ্ছে? এর জবাব খুঁজতেই বিবিসি বাংলা এই প্রতিবেদনে কথা বলেছে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও সাবেক কূটনীতিকদের সাথে। বোঝার চেষ্টা করেছে এই ইস্যুতে ভারত সরকার ও ভারতের শাসক দলের অবস্থানও। ভারত জানে পশ্চিমারাও এই ইস্যুতে কিছু বলবে না। নন্দিতা হাকসার ভারতের সুপরিচিত লেখক ও প্রথম সারির মানবাধিকার আইনজীবী। ভারতে আশ্রয় নেয়া বিদেশি শরণার্থীদের অধিকার আন্দোলনে তিনি যুক্ত বহু বছর ধরে। ৭১-এর যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সচিব ছিলেন PN হাকসার। তার কন্যা নন্দিতা সে সময়ও পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য দিল্লির রাজপথে নিজে টাকা তুলেছেন। বাংলাদেশ যে তার আলাদা একটা দুর্বলতা, সেটা তিনি বিভিন্ন প্রসঙ্গে একাধিকবার এই প্রতিবেদককে বলেছেন, এবং এই মুহূর্তে যেভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে অসহায় নারী পুরুষদের পুশিন করা হচ্ছে তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। হ্যাঁ, আমি মানছি ভারত ১৯৫১ রিফিউজি কনভেনশন অর্থাৎ শরণার্থী সনদ বা ১৯৬৭ প্রোটোকলে স্বাক্ষরকারী দেশ নয়, কিন্তু তারপরও মানবাধিকার নিয়ে যত আন্তর্জাতিক আইন আছে ভারত তা মেনে চলার অঙ্গীকার করেছে। এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের নির্বাহী কমিটিতেও ভারতের প্রতিনিধিত্ব আছে। এরপরও যেভাবে বাংলাদেশ বা মিয়ানমার থেকে আসা লোকজনদের সীমান্ত দিয়ে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা স্পষ্টতই সেই আন্তর্জাতিক দায়বদ্ধতার লঙ্ঘন। বিবিসি বাংলাকে বলছিলেন নন্দিতা হাকসার। দ্বিতীয়ত, ভারতের সংবিধানের আর্টিকেল ২১ যে রাইট টু লাইফ অর্থাৎ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে, ও আর্টিকেল ১৪ যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, নিশ্চিত করেছে, সেই দুটো মৌলিক অধিকারও এখানে লঙ্ঘন করা হচ্ছে বলে নন্দিতা হাকসার মনে করেন। মনে রাখতে হবে, শুধু নাগরিকদের জন্য নয়, ভারতের সংবিধান কিন্তু এই অধিকার ভারতের ভৌগোলিক সীমানায় বসবাসকারী প্রত্যেক মানুষকে দিয়েছে। তিনি বিদেশি হতে পারেন, শরণার্থী হতে পারেন, তাতে কিছু যায় আসে না, বলছিলেন তিনি। যার অর্থ, ভারতীয় ভূখণ্ডে একবার অবৈধভাবেও যদি কেউ প্রবেশ করে থাকেন, তারপরও তার কিছু কিছু অধিকার থাকে যেগুলো এখানে প্রয়োগ করার সুযোগই তাকে দেয়া হচ্ছে না। তবে এত রকম আইনি সুরক্ষার পরও ভারত যে সেগুলো সচেতনভাবেই অগ্রাহ্য করা নীতি নিয়েছে, তার পেছনে আসল কারণটা সম্পূর্ণ অন্য বলেই নন্দিতা হাকসারের অভিমত। এই মুহূর্তে আমেরিকা বা ইউরোপ যেভাবে তাদের দেশে আসা অভিবাসীদের তাড়াতে উঠে পড়ে লেগেছে এবং সেখানে কোনো আইন কানুনের ধার ধারছে না,
তাতে তো ভারতকে তো তাদের কিছু বলার মুখই নেই। ডোনাল্ড ট্রাম্প প্লেন বোঝাই করে অভিবাসীদের ভারত, মেক্সিকো বা লাতিন আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন। ব্রিটেন ঘোষণা করেছে ব্যর্থ অ্যাসাইলাম শিকারদের রোয়ান্ডায় পাঠাবো। ডেনমার্কও একই জিনিস উগান্ডাতে করবে বলে জানিয়ে দিয়েছে, বলছিলেন নন্দিতা হাকসার। তার যুক্তি, পশ্চিমা বিশ্ব নিজেরাই যখন মানবাধিকার সনদের পরোয়া না করে ঢালাওভাবে অভিবাসীদের ডিপোর্ট করছে, তখন নরেন্দ্র মোদী সরকারও সেই পরিস্থিতির সুযোগ নিয়ে একই জিনিস বাংলাদেশ বা মিয়ানমারে করছে। কারণ তারা জানে এই ইস্যুতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে দিল্লিকে কোনো চাপের মুখে পড়তেই হবে না। মীনাক্ষী গাঙ্গুলি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর। ভারত ও বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি কাজ করছেন বহু বছর ধরে। মিস গাঙ্গুলি কথা মানেন যে একটা দেশের অবশ্যই অধিকার আছে তার দেশে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের বের করে দেয়ার, কিন্তু সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দেন তার একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতি আছে, নিয়মকানুন বা প্রোটোকল আছে। যেমন ধরুন, প্রেসিডেন্ট ট্রাম্পও ভারতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন। আমরা সেটা সমর্থন করি বা না করি, এটা তো দেখা যাচ্ছে ভারতের কাছে তথ্য পাঠিয়ে এই অভিবাসীদের পরিচয় আগে যাচাই করা হচ্ছে এবং ভারত রাজি হওয়ার পরই কেবল তাদের নিয়ে প্লেন দিল্লি বা অমৃতসরে এসে নামছে। এটা যতই অমানবিক হোক, একটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে ভারতও প্রকাশ্যে অন্তত এর কোনো প্রতিবাদ করতে পারেনি এবং এই ডিপোর্টিদের ভারতীয় নাগরিক বলে মেনেও নিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত কিন্তু সেই পদ্ধতিটা নিজেরা মানার কোনো প্রয়োজন বোধ করছে না। বিবিসি বাংলাকে বলছিলেন মীনাক্ষী গাঙ্গুলি। বস্তুত গত কয়েক মাসে ভারত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে যতজনকে আটক করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে, সেগুলোর কোনোটির ক্ষেত্রেই বাংলাদেশের কাছে তাদের পরিচয় যাচাই বাছাই করতে পাঠানো হয়নি। অথচ নিয়ম মাফিক এই ধৃতদের নাম পরিচয় এবং বাংলাদেশে কথিত ঠিকানা যাচাই করার জন্য সেটা আগে নিকটতম দূতাবাসে পাঠানোর কথা। এই ভেরিফিকেশনের কোনো পার্ট নেই বলেই আমরা দেখেছি অনেক ভারতীয় নাগরিককেও ভুল করে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়েছে এবং পরে ভুল বুঝে তাদের ফেরত আনতে হয়েছে, বলছিলেন মীনাক্ষী গাঙ্গুলি। আরও একটা বিষয়ের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। এ পর্যন্ত যতজনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে তাদের সবাই কিন্তু বাংলাভাষী মুসলিম। এখন এই যে বেছে বেছে বাঙালি মুসলিমদের পাকড়াও করে তাদের সীমান্তের ওপারে চালান করা হচ্ছে, এটা ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডার অংশ, এমন সন্দেহ কিন্তু করা যেতেই পারে। আর সেটা সত্যি হলে তার চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতেই পারে না। আরও মন্তব্য করেন মিস গাঙ্গুলি। সুতরাং এটা গোটা অপারেশনটা নিয়ে ভারত এই যে একটা বেপরোয়া মনোভাব দেখাচ্ছে এবং কোনো রীতিনীতি মানার তোয়াক্কা করছে না, তার একটা বড় কারণ হতে পারে খুব সচেতনভাবে একটা রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে এবং আপাতত অক্ষরে অক্ষরে সেটা পালন করে যাওয়া হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।